ষাটের অত্যন্ত জনপ্রিয় এবং পাঠকমণ্ডিত কবি হেলাল হাফিজ। ফেরিওয়ালা, কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট। অল্প সময়ের মধ্যেই কবি খ্যাতি লাভ করেন। চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট। কষ্ট নেবে কষ্ট। নারী, রাজনীতি, বিরহ ও প্রেম কবি হেলাল হাফিজের কবিতার মূল রসদ। হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি চিরকালীন কবিতার গৌরব লাভ করেছে। বাঙালির সংগ্রামে এই নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার দুটি পংক্তি অনিবার্য এক দালিলিক। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ভাষার সারল্য, প্রচলিত ছন্দের প্রয়োগে তার কবিতা অসাধারণ এক মহিমা লাভ করেছে। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালির তাল পাখাটা, খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। যে জলে আগুন জ্বলে তার একমাত্র কাব্যগ্রন্থ। কাজের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার সহ পেয়েছেন বহু পুরস্কার। আমাদের আজকের শিল্পবাড়ির অতিথি কবি হেলাল হাফিজ। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠান দেখবার জন্য। এই অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে আছেন বাংলা সাহিত্যের এক অসাধারণ মানুষ এবং কবি হেলাল হাফিজ, এবং আমাদের সঙ্গে আরেকজন মানুষ আছেন, তিনি হচ্ছেন শাহজাহান আহমেদ বিকাশ। বিকাশ ভাই, আমরা যখন হেলাল হাফিজের সঙ্গে কথা বলবো, হেলাল হাফিজ যখন তার চিত্তের নিবেদন করবেন আমাদের সঙ্গে, সেই ফাঁকে শাহজাহান আহমেদ বিকাশ তার হাতের কারুকাজে অসাধারণ ছবি আঁকবেন হেলাল হাফিজের। কষ্টের ফেরিওয়ালা হেলাল হাফিজ, আপনি কেমন আছেন? আছি মোটামুটি ভালোই। আমি তো গত কিছুদিন যাবত একটু চোখের অসুখে ভুগছি। আমার গ্লোকোমায় একটা চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। আপনারা তো জানেনই, আমাদের কাব্যপ্রেমিক প্রধানমন্ত্রী, তিনি আমাকে চায়ের নিমন্ত্রণ করেছিলেন। সেখানে তিনি আমার এই চোখের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিজে নিয়েছেন। যেহেতু প্রধানমন্ত্রীর প্রসঙ্গ এলো, এজন্যই বলছি, আপনি যখন বাংলা একাডেমির পুরস্কার নিচ্ছিলেন প্রধানমন্ত্রীর হাত থেকে, তখন আপনাদের মধ্যে একটা কথা বিনিময় হয়েছিল। আমি হয়েছে কি, আমি খুব সৌভাগ্যবান কবি, কারণ আমি বাংলা একাডেমি পুরস্কারটা পেয়েছি 2013 সনের। জি। কিন্তু পুরস্কারটা দেয়া হয়েছে 2014 ফেব্রুয়ারিতে, 1 ফেব্রুয়ারি। জি। তো এর আগে 2014 আগে যত পুরস্কার বাংলা একাডেমির দেয়া হতো, সেটা কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখে দেওয়া হতো না, সেটা দেয়া হতো ফেব্রুয়ারির ওই যে শেষের দিকে 20 বা 21 ফেব্রুয়ারির পরেও দেওয়া হতো। 28 তারিখে দেওয়া হতো, এবং সেটা অন্য একজনে, বাংলা একাডেমির মহাপরিচালক বা চেয়ারম্যান এরকম দিতেন। তো 2014-তে যখন এটা প্রথম চালু হলো যে না, এটা 1 ফেব্রুয়ারিতেই দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী নিজ হাতে সবাইকে পুরস্কারটা দেবেন, তো আমি সেই সৌভাগ্যবান কবি যে প্রথম প্রধানমন্ত্রীর হাত থেকে কবিতার জন্যে পুরস্কার গ্রহণ করেছি। আমি এটা সেদিন গণভবনে প্রধানমন্ত্রীকে বলেছিও যে আমি কিন্তু সেই সৌভাগ্যবান কবি
তাতে উনি একটু মুচকি হাসলেন, উনি তো জানেন ব্যাপারটা। কারণ আমি যেদিন পুরস্কারটা নেই বাংলা একাডেমিতে, একটা ছোট্ট ঘটনা আছে, আমি অল্প কথায় বলি। বলুন বলুন। বিশ্ববিদ্যালয় জীবনে এই আজকের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সঙ্গে কিন্তু আমার দেখা হতো, কথা হতো। আমি তখন একটু দুষ্টও ছিলাম। তো রোমান হলিডে নামে আমরা আমাদের তরুণ বয়সে একটা ছবি দেখেছি, যার নায়িকা ছিলেন অড্রে হেপবার্ন। হ্যাংলা পাতলা প্রজাপতির মতো উঠছে। তো তুমি দেখবে বঙ্গবন্ধুর কোলে শেখ হাসিনা মাথা রেখে একটা ছবি আছে, একদম মনে হয় যেন অড্রে হেপবার্ন দাঁড়িয়ে আছেন, এই লিকলিকে হ্যাংলা পাতলা। তো আমি মঞ্চে পুরস্কার নিতে উঠে ওনাকে সালাম দিয়ে বললাম, আমার অড্রে হেপবার্ন কেমন আছে? উনি তো হো হো করে হেসে উঠলেন। মানে এটা কিন্তু 43-44 বছর পরে ওনার সঙ্গে আমার দেখা এবং কথা, বুঝতে পারছো এটা। এবং এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উনি হো হো করে হেসে উঠলেন এবং আমার দিকে মানে, ও আচ্ছা। এই যে কবিতার পৃথিবীতে আপনি আসবেন, কবিতা লিখবেন, এটা কবে অনুভব করলেন? এইটা খুব মজার একটা ব্যাপার আছে। আমি কিন্তু কবিতার মানুষ ছিলাম না, আমি ছিলাম খেলাধুলার মানুষ। কিন্তু তোমাদের হয়তো জানা আছে, আমি খুব ছোটবেলায় মাতৃহীন হই। আমার যখন 3 বছর বয়স তখন আমার মা মারা যান। তো এই মাতৃহীনতার বেদনাটা তখন তো ঠিক বুঝতে পারিনি। যত বড় হচ্ছি, বয়স যত বাড়তে লাগলো, এই বেদনাটা আমাকে আচ্ছন্ন করে ফেললো। ভেতর থেকে আমি একেবারে পর্যুদস্ত হয়ে গেলাম। এবং যত দিন যেতে লাগলো আমি দেখলাম যে এই খেলাধুলা দিয়ে আমার এই বেদনাকে আমি প্রশমিত করতে পারছি না। এই তখন আমি এই লেখালেখির দিকে আমার একটু ঝুঁকে পড়লেন, আকর্ষণটা বাড়লো, ঝুঁকে পড়লাম। তো আমরা 60-এর দশকে যারা লেখালেখি শুরু করেছি, আমাদের একটা সৌভাগ্য ছিল কি, আমরা আমাদের একেবারে টকবগে যখন তরুণ, আমরা যখন আমাদের প্রথম যৌবনে এই ভূখণ্ডে সংঘটিত কিছু মারাত্মক ঘটনার একেবারে চাক্ষুষ সাক্ষী আমরা, প্রত্যক্ষ করেছি আমরা। 69-এর গণ অভ্যুত্থান এতটাই মানে সংক্রমিত করেছিল আমাকে, প্রভাবিত করেছিল যে মিছিলে না গিয়েও বোধহয় মিছিলের এবং যৌবনের অন্যতম শ্রেষ্ঠ কবিতাটি নিষিদ্ধ সম্পাদকীয়, যেটা সেটা আমার ধারণা ওই গণ অভ্যুত্থান আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে। আমি লিখেছি এটা আর বলতে চাই না এখন। কবিতাটা নিয়ে আমাদের আরেকজন বুদ্ধিজীবী, সেই সময়ের অত্যন্ত সংগঠিত লোক আহমেদ ছফা আপনাকে নিয়ে গেছিলেন আহসান হাবিবের কাছে। ছফা ভাই এবং হুমায়ুন কবির দুজন আমাকে নিয়ে কালীন দৈনিক পাকিস্তানে নিয়ে গেলেন, প্রেস ট্রাস্টের কাগজ। আহসান হাবিব তখন সাহিত্য সম্পাদক, আমাকে নিয়ে গেলেন, নিয়ে কবিতাটা হাবিব ভাইকে দিলেন। কবিতাটা দুবার তিনি পড়লেন, পড়ে ছফা ভাইকে বললেন, ছফা অত বাচ্চা ছেলে কষ্ট পাবে, ওর কবিতাটা আমি ছাপতে পারলাম না দৈনিক পাকিস্তানে, কারণ এটা ছাপলে কাল সকালে আমার চাকরিটা চলে যাবে, এমনকি কাগজটাও বন্ধ হয়ে যেতে পারে। কারণ এই কবিতায় সরাসরি আমাদের এই ভূখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তান, যেটা আজকের যেটা বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্যে সশস্ত্র মুক্তিযুদ্ধের আহ্বান জানানো হয়েছে। হাবিব ভাই বললেন যে আমি কবিতাটা ছাপতে না পারার জন্যে সবচেয়ে ব্যথিত হলাম আমি, কষ্ট পাচ্ছি আমি, তবে এও বলে দিচ্ছি হেলালের আর কবিতা না লিখলেও চলবে, অমরত্ব তার করায়ত্ত হয়ে গেছে ওই বয়সে বললেন। মানে হাবিব ভাই তো বুঝতে পেরেছেন, উনি তো বড় কবি,
উনি তো কবিতাটা পড়ে বুঝতে পেরেছেন, উনি বললেন যে হেলালের আর কবিতা না লিখলেও চলবে। মুক্তিযুদ্ধ 9 মাস যে যুদ্ধ হয়েছিল, আমাদের যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন, আমাদের যে 2.5 লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নির্মমভাবে ধ্বংস করেছিল পাশবিকতার সঙ্গে, এবং যে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল, 9 মাসের যে জাগরণ হয়েছিল, মুক্তিযুদ্ধ ঘটেছিল, এইটা নিয়ে আপনার কোনো কবিতা নেই। কেন কবিতা নেই? এই প্রশ্নের উত্তরটা নেব না, এই প্রশ্নের উত্তরটা নেব একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি অনুষ্ঠান, পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আর এই অনুষ্ঠানে আমার সঙ্গে আছেন অসামান্য কবি, এই সময়ের কবি, চিরকালের কবি, তারুণ্যের কবি, যৌবনের কবি হেলাল হাফিজ। থাকুন আমাদের সঙ্গে। শুধু দর্শক, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম হেলাল হাফিজের সঙ্গে। হেলাল হাফিজ, যে কথাটা বলছিলাম, মুক্তিযুদ্ধের কবিতা, মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু আমার মানে মুক্তিযুদ্ধ শুরুর আগে যেমন আমার কবিতা আছে নিষিদ্ধ সম্পাদকীয়, তেমনি মুক্তিযুদ্ধের পরেও আমার মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কবিতা আছে, বেশ কয়েকটি কবিতা আছে। যেমন একটি আছে অস্ত্র সমর্পণ, যেমন আরেকটি কবিতা আছে অগ্নুৎসব। আমার কবিতায় বিশেষ অস্ত্র সমর্পণ কবিতা 1972 সনে আমি লিখেছি, এবং সেটা সেই সময়ে বাংলা একাডেমির থেকে একটা কাব্য সংকলন বেরিয়েছিল। তখন বাংলা একাডেমির পরিচালক ছিলেন কবির চৌধুরী, অধ্যাপক কবির চৌধুরী। তিনি তার সম্পাদনায় একটি কবিতা সংকলন, একটি গল্প সংকলন বেরিয়েছিল, সেখানে এই অস্ত্র সমর্পণ কবিতাটি আছে। এবং তার কিছুদিন পর কবির চৌধুরী আমার এই কবিতাটি ইংরেজিতে অনুবাদও করেছিলেন তিনি নিজের হাতে। এই গেল অস্ত্র সমর্পণ। আর আমার যে তোমার অগ্নুৎসব নামে একটি কবিতা আছে, যেখানে যুদ্ধ এবং প্রেমকে আমি একসঙ্গে একাকার করে মিলেমিশে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে আমি স্বদেশকে তুলনা করেছি আমার প্রেমিকার সতীন হিসাবে। আর আমি সেখানে বলেছি যে এই যে যুদ্ধের যে বছরটা, যুদ্ধের যে আমাদের মুক্তিযুদ্ধের যে সময়টা, সেই সময়টাতে আমি আমার প্রেমিকাকে বলছি যে তোমার দিকে আমার চোখ ছিল না। কেন ছিল না? স্বদেশ যুদ্ধে মাতৃভূমি, জন্মভূমি সেদিন তোমার সতীন ছিল। তুমি যে বলেছো যে মুক্তিযুদ্ধ নিয়ে আমার কবিতা নেই, এই বইতে কি আছে? এই কবিতা দুটো আছে, যে জ্বলে আগুন জ্বলেতেই আছে, কিন্তু খুব তীব্রভাবে। তাহলে একটু পড়ে শোনান। আমি কি অগ্নুৎসব কবিতাটা একটু পড়ে কিংবা অস্ত্র সমর্পণ কবিতাটা একটু পড়ি, তাহলেই বুঝতে পারবে তুমি। অস্ত্র সমর্পণ। জি। মারণাস্ত্র মনে রেখো ভালোবাসা তোমার আমার, 9 মাস বন্ধু বলে জেনেছি তোমাকে, কেবল তোমাকে। বিরোধী নিধন শেষে কতদিন অকারণে তাঁবুর ভেতরে ঢুকে দেখেছি তোমাকে, বারবার, কতবার। মনে আছে আমার জ্বালার বুক তোমার কঠিন বুকে লাগাতেই গর্জে উঠে তুমি, বিস্ফোরণে প্রকম্পিত করতে আকাশ। আমাদের ভালোবাসা মুহূর্তেই লুফে নিত অত্যাচারী শত্রুর নিঃশ্বাস। মনে পড়ে তোমার কঠিন নলে তন্দ্রাতুর কপালের মধ্যভাগ রেখে, বুকে রেখে হাত, কেটে গেছে আমাদের জঙ্গলের কত কালো রাত। মনে আছে? মনে রেখো আমাদের সেই সব প্রেম ইতিহাস। অথচ তোমাকে আজ সেই আমি কারাগারে সমর্পণ করে ফিরে যাচ্ছি ঘরে, মানুষকে ভালোবাসি বলে। যদি কোনো দিন আসে আবার দুর্দিন, যেদিন ফুরাবে প্রেম অথবা হবে না প্রেম মানুষে মানুষে,
ভেঙে সেই কালো কারাগার, আবার প্রণয় হবে মারণাস্ত্র তোমার আমার। বাহ, চমৎকার চমৎকার। এই আহ, এই হেলাল- কবিতাটি কখন রচিত আমি বলি তোমাকে। বঙ্গবন্ধু অস্ত্র সমর্পণের ডাক দিলেন না জি, স্টেডিয়ামে, মুক্তিযোদ্ধাদের স্টেডিয়ামে। স্টেডিয়ামে বললেন তোমরা সবাই এসে আমার অস্ত্র জমা দাও। আমার এক বন্ধু নেত্রকোনার, তার নাম হায়দার জাহান চৌধুরী, আমরা একই সমবয়সী, একই ক্লাসে। সে অস্ত্র সমর্পণ করে ইকবাল হলে আমার রুমে এসে রাত্রি যাপন করে, এবং তুমি বিশ্বাস করো সারা রাত সে কেঁদেছে। তার মনে হচ্ছে যে সে নিরাপত্তাহীনতায় ভুগছে। এই কবিতার উপকরণ এই ঘটনাটির থেকে আহরণ করেছি। চমৎকার। আপনার এই কবিতার বইটা বেরিয়েছিল 1986 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 30 বছর আগে। 30 বছর হেলাল হাফিজের আর দ্বিতীয় কোনো কাব্যগ্রন্থ 30 নেই। বছরে কেন? আমি একেবারে যে লিখিনি কবিতা তা নয়, সদুয়েক কবিতা হয়তো হবে লিখেছি 30 বছরে। কিন্তু এইখানেও আমি একটি কি বলবো এটাকে, এক ধরনের জুয়া খেলেছি। জুয়াটা কি? হ্যাঁ, জুয়াটা কি, বইটা যেদিন করব, যখন করব, আমার বইটা যেন বেনজলে ভেসে না যায় এরকম, আমার বইটা যেন মানুষ মনে রাখতে বাধ্য হয়। এবং সেই জন্যে আমি 17 বছর লেখালেখি করার পর আমি যে জলে আগুন জ্বলে বের করেছি। আপনার জীবনে একজন শৈশবে একজন প্রেমিকা ছিল, তার নাম কবিতার সঙ্গে মিলিয়ে সবিতা সেন। সবিতা দিয়ে আমার জীবনের প্রথম প্রেম। প্রথম প্রেম, একটা অদ্ভুত একটি ব্যাপার আছে এই মানে প্রেমটার মধ্যে। উনি কিন্তু বয়সে আমার চেয়ে 12-13 বছরের মতো বড় হবেন। তা সবিতাদের প্রতি কেন আমি আকৃষ্ট হলাম, অর্থাৎ উনি অসম্ভব রূপসী এবং বিদুষী এক নারী ছিলেন। চমৎকার গান গাইতেন, ভজন গাইতেন চমৎকার। তাকে দেখলেই আমার, ওই যে মাতৃহীনতার কথা বললাম তোমাকে, তাকে দেখলেই আমার মায়ের কথা প্রথম মনে হতো। এই তাকে আমি মায়ের মতোই শ্রদ্ধা করতে করতে ভালোবেসে ফেলেছি। আপনার একটা কবিতা আছে, যে কবিতার সঙ্গে তসলিমা নাসরিন সংক্রান্ত একটা ব্যাপার আছে। প্রশ্নটা যখন তুলেছই, হ্যাঁ, তো এখানে সরলোক্তি করাই ভালো। ভালো। এটা তসলিমার সঙ্গে আমার এক সময় খুবই নিবিড় সখ্য ছিল। আমরা পরস্পরের খুব ভালো বন্ধু ছিলাম। আপনার সখ্যতাটা কত দূর পর্যায়ে গিয়েছিল? শরীর কি এখানে কোনো জায়গা রেখেছিল? আমি খুবই ভালোবাসতাম তাকে। প্রথম হলো যে রুদ্রর স্ত্রী হিসেবে আমি ছোট বোনের মতো তাকে, বৌমার মতো দেখতাম। তারপরে এক সময়ে সেটা আমাদের বন্ধুত্ব আরেকটু নিবিড় হলো, এবং তার প্রতি এক ধরনের অনুরাগ তৈরি হলো আমার প্রতিও হয়তো তার এক ধরনের অনুরাগ তৈরি হলো। কিন্তু এইটা এই পর্যন্তই, এটা এর বেশি আর অগ্রসর হয়নি। আপনি একটা ইন্টারভিউতে, একটি সাক্ষাৎকারে জিগালো সম্পর্কে একটা আপনার এক ধরনের জীবন যাপনের জন্য জিগালো বিষয়ে প্রসঙ্গ তুলেছিলেন। জিগোলো, হ্যাঁ। এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো, একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসি। শুধু দর্শক দেখছেন শিল্পবাড়ি অনুষ্ঠান, পরিবেশিত হচ্ছে দর্জি বাড়ির সৌজন্যে, এবং আমাদের সঙ্গে আছেন, শিল্পবাড়িতে আছেন অসামান্য কবি, এই সময়ের কবি হেলাল হাফিজ। থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পরেই। শুধু দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই। আর আমাদের সঙ্গে আছেন শিল্পবাড়ি অনুষ্ঠানে হেলাল হাফিজ। হাফিজ ভাই, যে কথাটা বলছিলাম, জিগলো, আমরা যখন কবিতা লিখতে শুরু করি তখন এই 1-2 বছর লেখালেখি করার পরই বাড়ির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ আমাদের পড়াশোনা একটু বিঘ্ন ঘটে। কবিতার জন্যে আমরা একটু এলোমেলো পথে চলাচল শুরু করি। সুপথের চেয়ে কুপথেই যাত্রাটা বেশি হয়। এইভাবে জীবনযাপন করছি। তো সমাজে সবসময়ই এই ব্যাপারটা ছিল, এখনও আছে, আগেও ছিল।
আম, এক ধরনের বিত্তশালী নারী থাকেন যারা হয়তো সংসার জীবনে সুখী কিংবা অসুখী যাই হয়েন, তারা এই সমাজের বিভিন্ন একটু সেলিব্রিটি যারা, তিনি কবি হতে পারেন, তিনি শিল্পী হতে পারেন, তিনি কোনো খেলোয়াড় হতে পারেন, এই ধরনের, তিনি গায়ক হতে পারেন, তাদের সঙ্গটা উপভোগ করেন তারা, এবং সেই উপভোগটা সবার সঙ্গে যে একেবারে শারীরিক কথোপকথন পর্যন্ত গড়ায় তা নয়, কিন্তু এই বিকেলে একটু আড্ডা হলো, এইরকমভাবে কিছু যোগাযোগ কিছু নারীর সঙ্গে আমারও হয়েছে জীবনে, এবং সেটা আমি উপভোগ করেছি এই জন্যে যে তখন আমার কিছু অর্থেরও প্রয়োজন ছিল। তো এই বিত্তশালী নারীরা এই সময়টা কিনে নেন শিল্পীর কাছ থেকে বা গায়কের কাছ থেকে বা কবির কাছ থেকে, কিনে নেন কীরকমভাবে, যে ধরো বিকেলে একসঙ্গে আমরা একটু চা খেলাম বা কফি খেলাম, গল্প করলাম, আমি কয়েকটা কবিতা পড়লাম, উনি শুনলেন, আনন্দ পেলেন, এবং আসার সময় হয়তো ড্রাইভারকে বললেন ওনাকে পৌঁছে দিয়ে এসো প্রেস ক্লাবে বা যেখানেই যেতে চান, আর একটা ইনভেলাপ হয়তো আমার হাতে ধরিয়ে দিলেন। আমি ঘরে এসে দেখলাম, ফিরে এসে দেখলাম যে তাতে হয়তো 15,000 বা 20,000 টাকা। ওই সময়ে 20,000 টাকা অনেক টাকা, অনেক টাকা। আপনার জন্য অনেক টাকা, আমার জন্য অনেক টাকা, তাদের জন্য এটা কিছুই না। হ্যাঁ, তো আমি এইভাবে কিছুদিন আমি কিন্তু জীবিকা নির্বাহ করেছি। হেলাল হাফিজ ভাই, আমরা একটু অন্যদিকে যাই। আমাদের সঙ্গে সেই শুরু থেকেই আছেন বিকাশ ভাই। আপনার, আমি তো দেখতে পাচ্ছি খুব চমৎকার ছবি এঁকেছে আপনার, ওনার হাতের তুলি সত্যি এইরকম হাত, ঈর্ষাযোগ্য হাত। তো আপনি একটু বলুন বিকাশ ভাই, আপনি কি আঁকলেন? হাফিজ ভাই, হেলাল ভাইকে একটু বলুন। আমি আসলে হেলাল ভাইকে আঁকিনি, কারণ কবি হেলাল হাফিজ, ওনাকে আমি যেভাবে দেখি, উনি বেদনা এবং বিরহ এগুলোকে যেভাবে রোমান্টিকভাবে এবং যতটা মানে সুখকর অনুভূতি দিয়ে প্রকাশ করেছেন, এরকম মনের একটা মানুষ তার পোর্ট্রেট আঁকতে যে আসলে তার বাইরের যে রূপ, এটা আসল রূপ তার নয়। হাফিজ ভাই, আপনি ছবিটা পরে দেখবেন। আপনার কাছে যে প্রশ্নটি, শেষ জিজ্ঞাসাটা যেটা আমাদের, সেটা হচ্ছে যে সংসার তো করেননি, বিয়ে করেননি, কিন্তু এই বয়সে এসে কি আপনার কোনো হাহাকার, কোনো বেদনা, কোনো রোদন, কোনো ইচ্ছে যে এই বয়সে কি একজন হাত ধরে বসে থাকুক কিংবা আপনার জন্য প্রতীক্ষায় থাকুক কেউ, দরজা খুলে বলুক তুমি এসেছো? জীবনের ধরো জীবনটাকে যদি কয়েকটা পর্বে আমরা ভাগ করি, যৌবন প্রথম, মানে শৈশব কৈশোর বাদেই দিলাম, প্রথম যৌবন, মধ্য যৌবন মানে পরিণত যৌবন, তারপরে আস্তে আস্তে প্রৌঢ়ত্বের দিকে যে যাত্রা, এখন তো আমি প্রৌঢ়ই বলা যায়। মধ্য যৌবন পর্যন্ত এই একাকিত্ব অতটা পীড়া দেয় না, টের পাওয়া যায় না, কিন্তু তারপর যখন ভাটির দিকে তরি চলতে শুরু করে, ধরো আজকে আমি যখন প্রেস ক্লাব থেকে, প্রেস ক্লাব কিন্তু আমার প্রথম গৃহ, লোকে বলে ক্লাব হচ্ছে সেকেন্ড হোম, কিন্তু প্রেস ক্লাব আমার জন্য প্রথম গৃহ, আমরা জানি। এর আগে আমি জীবনে গৃহের স্বাদ পাইনি। আমি ঘরে ফিরেছি, সেটা ঘরহীন ঘর। আমার জন্য কখনোই ঘরে ফেরাটা আনন্দের ফেরা ছিল না। তো এই প্রেস ক্লাবে যখন আমি ঢুকি, তখন মনে হয় আমি আমার ঘরে ঢুকলাম, এবং রাতে খেয়ে যখন বের হই প্রেস ক্লাব থেকে, আমি তো একটা হোটেলে এখন থাকি গত 5-6 বছর যাবৎ, সেই হোটেল রুমের দিকে যখন যাই, রুমে যখন যাই, তখন এই যে নিঃসঙ্গতার কথা তুমি বললে, এখন এটা বেশ ভাবায়, চিন্তিত করে, এক ধরনের কষ্ট কি তৈরি করে? অনুশোচনা নাই, আমি অনুশোচনার কথা বলছি না, আক্ষেপ নাই, কিন্তু এক ধরনের উৎকণ্ঠা কাজ করে ভেতরে। শিল্পবাড়ি অনুষ্ঠানের ভেতর দিয়ে আপনার জন্য একটা কাজ করতে চাই, আপনার জন্য একটা পাত্রী দেখতে চাই, আপনি কি আমাদের সঙ্গে একমত হবেন?
মন্দ হয় না, মন্দ হয় না। মন্দ দেখি হয় না। হ্যাঁ, আমরা যাব শিল্পীর কাছে। শিল্পী যে আপনার যে ছবিটা আঁকলেন, কেমন আঁকলেন, কতটুকু আপনাকে আঁকলেন, এটা আমরা এখন দেখব। আপনাকে দেখাবেন শিল্পী। বিকাশ ভাই, আপনি হাফিজ হেলাল ভাইয়ের কাছে যান, একটু তাকে দেখান আপনার ছবিটা। হেলাল ভাই, আপনার পছন্দ হয়েছে? খুবই পছন্দ আচ্ছা, হয়েছে। তার চেয়েও আমি এখন তো আমি আতঙ্কিত যে পাত্রীর বোধহয় অভাব হবে। জি জি জি, এটা ঠিক ঠিক বলেছেন, আপনি অ্যাপ্রোপ্রিয়েট বলেছেন। হেলাল ভাই, আমরা খুব সামান্য আয়োজন আমাদের শিল্পবাড়ি দর্জি বাড়ির সৌজন্যে আপনি এসেছেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে, এবং অনেক অজানা কথা বললেন, কবিতা আবৃত্তি করলেন। আমরা খুব মুগ্ধ আপনার কথা শুনে, আনন্দিত, এবং আমার ধারণা আমাদের যারা দর্শক তারাও একটা অন্যরকম হেলাল হাফিজকে পেয়ে যাবে এই ইন্টারভিউর ভেতর দিয়ে, সাক্ষাৎকারের ভেতর দিয়ে। আপনার কাছে অনেক কৃতজ্ঞতা, অনেক কৃতজ্ঞতা। না, আমি নিজেও খুব আনন্দ পেয়েছি, অপার আনন্দিত আমি। শুধু দর্শক দেখলেন শিল্পবাড়ি অনুষ্ঠান, এবং আমাদের সঙ্গে ছিলেন চিরকালের তরুণ, এভারগ্রিন হেলাল হাফিজ। কৃতজ্ঞতা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।